ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের সাথে সংহতি জানিয়ে ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে দলে দলে শিক্ষার্থীরা বেরিয়ে আসেন রাস্তায়। গাজায় নজিরবিহীন গণহত্যার ঘটনায় মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক সংস্থাকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুরতায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৫,০০০। তাদের একটি বড় অংশই শিশু। বর্বরোচিত এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে মা বাবার সঙ্গে ঢাকার রাজপথে সামিল হয়েছে শিশুরাও। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার নিন্দা জানাতে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে সংহতি জানিয়ে ঢাকায় ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েল বিরোধী প্ল্যাকার্ড হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ধীরে ধীরে প্রতিবাদ সমাবেশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় চত্বরটি। নজিরবিহীন গণহত্যার নিন্দা জানিয়ে ইসরায়েলের সমর্থক সব দেশে পণ্য বয়কটের ডাক দেয়া হয়। আমেরিকান জায়নবাদী যারা মনে করে যে পৃথিবী তাদের বাপের সম্পত্তি, আমরা এসে ফিলিস্তিন দখল করে ফেললাম, এটা তো হয় না। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ফিলিস্তিনের চাওয়াই আমাদের চাওয়া, সেটা হলো কি স্বাধীনতা, আজাদি। বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তির দাবি তোলা হয়। প্রতিবাদ সমাবেশ করেন ইডেন কলেজের শিক্ষার্থীরাও। মুসলিম দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। এদিকে সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করে সিটি, আইডিয়াল কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সামিল হয়েছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্ল্যাকার্ড আর ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর স্লোগান নিয়ে রাজপথে নেমে আসেন তারা। গাজায় নির্বিচারে গণহত্যার পরও যুক্তরাষ্ট্র সহ যেসব দেশ নিশ্চুপ, তাদের পণ্য বয়কটেরও আহ্বান জানান বিক্ষোভকারীরা। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সকাল ৯টার দিকে বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। নির্বিচারে ফিলিস্তিনিদের হামলা ও গণহত্যা বন্ধের দাবি জানান তারা। অন্তর্বর্তী সরকারের প্রতি ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। শিশুদের মাথা নাই, শিশুদের শরীরের অংশ নাই, শরীরে মানে ব্লাড সবখানে ছড়িয়ে পড়ছে। এটা পরে কি পুরো বিশ্বের মধ্যে নাড়া লাগে না? এরকম ধরনের গণহত্যা বিশ্বব্যাপী সাপোর্ট কিভাবে করে? সেই অন ইসরায়েল, সেই অন ইউএন এন্ড সেই অন ইউনিসেফ। সকালে মার্কিন দূতাবাসের সামনে সড়কে অবস্থান নেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ জনতা। তাদের দাবি, মুসলিম দেশগুলো সাহসী অবস্থান নিতে না পারায় আগ্রাসনের সুযোগ পাচ্ছে ইসরায়েল। আমেরিকা বর্তমানে যেভাবে তাদেরকে সহায়তা করছে, সার্বিক দিক দিয়ে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সহায়তা করছে, তা অচিরেই বন্ধ করতে হবে। ইসরায়েল যে বোমা হামলাগুলো করছে, ফিলিস্তিনের রাফায় যে বোমা হামলা চালাচ্ছে, তার সবগুলোই প্রায় এসে থাকে আমেরিকা থেকে। যাদের মধ্যে সত্যিকার অর্থে মানবতা আছে, তারা যেন এই ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ায়। মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভের কারণে সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনের যে অধিকার সেটা প্রদর্শন করবে, তো আমরা তারই ধারাবাহিকতায় এখানে সিকিউরিটি ডিপ্লয়মেন্ট রেখেছি। আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। আমরা আছি, সশস্ত্র বাহিনীর লোকজন আছে, পাশাপাশি বিজিবি আছে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে উত্তরায় রাজপথে নেমে আসেন শিক্ষার্থীরা। সব শ্রেণী ও ধর্মের মানুষকে এই বিক্ষোভে যোগ দেওয়ার এবং ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা। সমস্ত মুসলিমরা আপনারা ঘর বসে থাকবেন না, এটার জন্য প্রতিবাদ করুন, সামনে এগিয়ে আসুন এবং মানুষকে বলুন যে হোয়াট ইজ দ্য রাইট সলিউশন হিয়ার। ওই বাতাসে উড়ে যাওয়া ভিডিওগুলো, এক একটা লাশের উড়ে যাওয়া ভিডিওগুলো দেখে আমাদের অন্তর কাঁপে, দেখে আমরা রাস্তায় নেমেছি। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেন বিউপির শিক্ষার্থীরাও। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং মানববন্ধন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ
নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা। এছাড়া বিক্ষোভ হয়েছে নগরীর বিভিন্ন জায়গায়। আমরা বলতে দিতে চাই যে ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে আমেরিকা এবং এই যে ইসরায়েলের যৌথ মদদে, আমরা এটা দ্রুত বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যুদ্ধনীতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী হামলা করছে, হত্যা করছে এবং সেটাকে ইন্ধন যোগাচ্ছে আমেরিকা সহ বিশ্বমোড়লরা। এদিকে মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সর্বস্তরের মানুষ। কর্মসূচিতে বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আমরা একটা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক মধ্যপ্রাচ্য দেখতে চাই, যেখানে প্যালেস্টিনিয়ানদের স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার, মানুষের অধিকার, এগুলো আবার প্রতিষ্ঠিত হবে। গাজার জনগণের প্রতি সংহতি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বরিশালেও মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আমরা চাই ফিলিস্তিন যাতে তার সঠিক বিচার পায়। ফিলিস্তিন কেন তার স্বাধীন রাষ্ট্রের স্বাধীন স্থানে দাঁড়াতে পারবে না? গণহত্যা চলছে, এর বিরুদ্ধে আমরা সারা বিশ্ববাসী একত্রিত হয়েছি। সারা বিশ্ববাসী আজকে 7 এপ্রিল গ্লোবাল স্ট্রাইক দিয়েছে। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও হয়েছে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি। কর্মবিরতি পালন করেছেন শিক্ষক, কর্মচারীরাও। এছাড়া বগুড়া, লক্ষ্মীপুর, ঝালকাঠি, ফরিদপুর, নোয়াখালী, জামালপুর, নীলফামারী, ফেনী, চাঁদপুর, নরসিংদী, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ সহ সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বানও জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তির জন্য আলোচনায় ফিরে আসা প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ। বিবৃতিতে নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযানের উদ্দেশ্যে ইসরায়েলের নির্বিচার হামলার তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়ন, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘকে আবেদন জানায় বাংলাদেশ। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং 1967 সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিতের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার চিঠি পাঠানোর কথা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী 3 মাসের মধ্যে ঢাকার তার পরিকল্পনা অনুসারে কাজ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের জন্য এই সময় চেয়ে প্রধান উপদেষ্টা আশা করেন দেশটি তার অনুরোধে সাড়া দেবেন বলে তার বিশ্বাস। চিঠিতে ওয়াশিংটনের সাথে ঢাকার প্রযুক্তিগত ব্যবসার অগ্রগতির প্রসঙ্গে টেনে বলা হয়, স্টার্লিং বাংলাদেশে শিগগিরই কার্যক্রম শুরু করবে। কৃষিভিত্তিক মার্কিন পণ্য ও স্ক্র্যাপ মেটালে শূন্য শুল্ক রাখার কথা বলেন তিনি। জানান, গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের শুল্ক 50% শুল্ক কমানোর কাজ শেষ করছে তার সরকার। 2 এপ্রিল বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় ওয়াশিংটন। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। আমরা এটা একটু চেয়েছি। স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন যোগাতে 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া বিনিয়োগ সম্মেলনে এক সেমিনারে তিনি বলেন এসব কথা। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, উদ্ভাবনী উদ্যোক্তাদের ব্যবসা সহজ করতে নীতি সহায়তা দেওয়া হবে। ঢাকায় উদ্যোক্তাদের কোওয়ার্কিং স্পেস ও চাহিদা অনুযায়ী অফিস সেবা নিয়ে এসেছে মোর নামের স্টার্টআপ।
আগামী 2 বছরে অন্যের উদ্ভাবনী ব্যবসাতেও মিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। সেক্টরটা হতে হবে বাংলাদেশ স্পেসিফিক, বাংলাদেশের যেই ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে সলভ করছে, এবং এটা ক্যানট বি আ কপিড আইডিয়া। পরিবেশ বান্ধব পচনশীল উপাদানে ব্যানার ও প্যাকেজিং পণ্য তৈরি করছে পলকা নামের প্রতিষ্ঠান। বাণিজ্যিকভাবে উৎপাদনে তারা বড় অঙ্কের বিনিয়োগকারীর খোঁজে এসেছে সম্মেলনে। শত শত বিদেশি বন্ধুরা, ইনভেস্টররা, স্টার্টআপ ইকোসিস্টেমের প্রায় সবাই এসেছেন। আমরা আশা করছি যে আমাদের অন্য সবার সাথে আমরা আমাদের প্রোডাক্টটাকেও একটু ফোকাসে নিয়ে আসতে পারবো। স্টার্টআপ কানেক্ট শিরোনামে আলোচনায় দেশি বিদেশি তরুণ উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন। মূল প্রবন্ধে বলা হয়, তরুণ জনগোষ্ঠীর শক্তি কাজে লাগিয়ে স্টার্টআপ ব্যবসায় অপার সম্ভাবনা থাকলেও এ খাতে বিনিয়োগে অনেক পিছিয়ে বাংলাদেশ। সরকারের সম্পদের সীমাবদ্ধতা আছে, তাই আর্থিক সহায়তার পরিবর্তে নীতিগত সমর্থন জোরদার করা হবে, যাতে প্রতিবন্ধকতাগুলো দূর হলে স্টার্টআপ উদ্যোক্তারা দেশি বিদেশি অংশীদার পেতে পারে। বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য পুঁজি ও মুনাফা সহজে নিজ দেশে পাঠানোর নীতিমালা সহজ করা হচ্ছে। উদ্ভাবনী উদ্যোগের জন্যও তৈরি হচ্ছে বিশেষ তহবিল। বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে 800 থেকে 900 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। তহবিল থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন সরবরাহ করা হবে। এই বিষয়ে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে। আইসিটি মন্ত্রণালয় জানায়, গত 1 দশকের যাত্রায় দেশে 1000-এর বেশি স্টার্টআপ প্রতিষ্ঠান ব্যবসা করছে, যারা $100 কোটি বিনিয়োগ সংগ্রহ করেছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। তারা জানিয়েছে, নতুন উদ্যোক্তাদের মূলধন জোগাতে ইনস্টেপটা $10 লাখ এবং জায়গা বিশেষ তহবিল গঠন করবে। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। 4 দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনে অংশ নেন 1,500-এর বেশি দেশি বিদেশি উদ্যোক্তা। অংশ নেন 70 জন বিশেষজ্ঞ। সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। জানান, প্রথম দিনেই উদ্যোক্তাদের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। বলেন, বিনিয়োগের বাধা দূর করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। ইনভেস্টর যখন আগ্রহ দেখায়, তারপরে তাকে ল্যান্ড করানোর একটা প্রসেস আছে। সেই প্রসেসটাতে তাকে আমাদের একটু হ্যান্ডেল করতে হবে, তাকে কমফোর্টটা দিতে হবে, কনফিডেন্স দিতে হবে যে আমরা যেটা প্রমিস করেছি সেটা আমরা ডেলিভার করতে পারবো। ওই জায়গাটায় গিয়ে আমরা ফেল করি বলে অনেকে কনফিডেন্স না পেয়ে ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করে না। সো উই নিড টু ফিগার আউট যে ওই জায়গাটাতে আমরা কীভাবে সরকার থেকে সাপোর্ট দিতে পারি যাতে ওনারা বাংলাদেশে ইভেন্টুয়ালি ল্যান্ড করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য ইনসেপ্টা গ্রুপ $10 লাখ এবং জাইকার পক্ষ থেকে বিশেষ তহবিল দেওয়া হবে। গ্র্যান্ট এবং ইকুইটি ফান্ড উভয় হিসাবে এবং লেন্ডিং, এই 3টা ফর্মের যে কোনো একটা ফর্মে দে আর ওপেন, যে কোনো ফর্মে তারা এটা বাংলাদেশি স্টার্টআপদের জন্য ব্যয় করবেন। বাংলাদেশ ব্যাংক এমন কোনো পলিসি বা এমন কোনো পলিসি ব্লকেডকে অ্যালাউ করবে না যেটা স্টার্টআপদের ফান্ডিং অ্যাক্সেস টু ফাইন্যান্সকে বাধা দেয়। বিডার চেয়ারম্যান আরও জানান, জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েন ফ্রিল্যান্সাররা। ভবিষ্যতে ইন্টারনেট বন্ধ ঠেকাতে কাজ করছে সরকার। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ কোরিয়া, চীন সহ 40 দেশের 60 জন বিনিয়োগকারী ঘুরে দেখেছেন চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। বিনিয়োগ সম্মেলনে এসে মাঠ পর্যায়ে কারখানা পরিদর্শন এবং বিনিয়োগের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তারা। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে দক্ষিণ কোরিয়া, চীন সহ 40 দেশের 60 জন প্রতিনিধি ঘুরে দেখেন চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেড। তাদের সামনে তুলে ধরা হয় কারখানাগুলোর কর্মপরিবেশ, কর্মপদ্ধতি সহ বিনিয়োগের চিত্র। চট্টগ্রামে বিনিয়োগের যে সুযোগ সুবিধা তা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত উপযোগী এবং বিদ্যমান পরিবেশে বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। আমরা কোরিয়ান ইপিজেড তাদেরকে ওয়েলকাম করেছি যে তারা এখানে আসুক, ভিজিট করুক, দেখুক বাংলাদেশে ইপিজেডগুলির অবস্থা কীরকম। মাঠ পর্যায়ের সার্বিক চিত্র দেখে আসার কথা জানিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। নানা সীমাবদ্ধতা নিরসনে সরকারি সদিচ্ছাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। আমি মনে করি বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। এখানে বিনিয়োগের সুযোগ অনেক বেশি।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য যদি আমাদের ফ্রেমওয়ার্কটা সহজ হয়, আমরা যদি ইনভেস্ট করে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা আরও করব। সম্মেলনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিনিয়োগের একটি ভালো গন্তব্য হিসেবে তুলে ধরাই লক্ষ্য বলে জানিয়েছে আয়োজক সংস্থা। এখানে গ্যাস, বিদ্যুৎ, পানির যে কী ধরনের অ্যাভেলেবিলিটি আছে সেগুলোও তারা স্বচক্ষে দেখতে আসছে এবং আমাদের বিশ্বাস আজকে যে কোরিয়ান ইপিজেডের যে বর্তমান অবস্থা, এই অবস্থা দেখে তারা আগামীতে এখানে বিনিয়োগে উদ্বুদ্ধ হবে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। কোরিয়ান ইপিজেড ছাড়াও মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচি থাকায় স্বাধীনতা কনসার্ট 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল বলে হবে বলে জানিয়েছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। আজ সোমবার সংগঠনটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সাংবাদিকদের এই নতুন সময়সূচির কথা জানিয়েছেন। দুপুরে বিএনপি নেতা অ্যানির নেতৃত্বে ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল ডিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে দেখা করেন। কনসার্ট সুষ্ঠুভাবে আয়োজনে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। একই সময় গাজা ইসরায়েলের বর্বরোচিত হামলা এবং হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান, ঢাকা সহ 4 শহরে একযোগে এই কনসার্ট 12 এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা ছাড়াও কনসার্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায়। গাজা ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশের আপামর জনগণকে এই বিষয়ে সোচ্চার হওয়ার অনুরোধ জানায় ফাউন্ডেশনটি। যদি বিচার বিভাগের সংস্কার না হয় তাহলে কোনো সেক্টরের সংস্কারই স্থায়িত্ব পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে হিলির হাকিমপুর মহিলা কলেজের সেমিনার কক্ষে এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানের প্রধান বিচারপতি আরও বলেন, দায়িত্বভার গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত এবং সাংবিধানিক একটি সুদূর প্রসারী সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরা হয়। সেই সংস্কার প্রস্তাবনার কিছুটা অর্জন হলেও এখনো বিচার বিভাগের অনেক সংস্কার কাজ বাকি রয়েছে বলেও জানান তিনি। সংস্কারের বার্তা প্রতিটি বিভাগ জেলায় পৌঁছে দিতে তিনি বিভিন্ন জেলার বিচারকদের সাথে বৈঠক করছেন বলেও জানান প্রধান বিচারপতি। কোনো ক্ষেত্রেই কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না ঘটে। নতুন আইনের অনুমোদন না পেলে বিদ্যমান আইনের সংসদীয় আসন বিন্যাসেই জাতীয় নির্বাচন হবে, একথা জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে ইসির বৈঠক শেষে একথা জানান তিনি। আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিতে দল নিবন্ধন এবং আচরণবিধি হচ্ছে বলে জানান তিনি। আইনের তোয়াক্কা না করে জাঁকজমকপূর্ণ নির্বাচনী প্রচারণা প্রায় স্বাভাবিক চিত্র। প্রার্থী ক্ষমতাবান হলে বারবার জরিমানা দিয়েও ভাঙেন আচরণবিধি। এবার দল ও প্রার্থীদের লাগাম টানতে পরিবর্তন আসছে জাতীয় নির্বাচনের আচরণবিধিতে। সোমবার নির্বাচন ভবনে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, ভোট কেন্দ্র স্থাপন এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনী ব্যয় ন্যূনতম রাখা এবং প্রচারণায় সবার সমান সুযোগ নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিয়ন্ত্রণের বিধানও থাকছে খসড়ায়। এখনো আমরা অনুমোদন পাইনি। অনুমোদন পেলে পরে আমরা এই ডিলিমিটেশনের কাজটা করব। আর যদি অনুমোদন না হয় তাহলে আপনার বিদ্যমান যে আসন বিন্যাস রয়েছে সেই আসনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় বৃদ্ধির বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। এটা 20 তারিখেই আমরা বুঝবো যে আমাদের আদৌ এটা বাড়ানোর প্রয়োজন আছে কিনা। তবে যাদের প্রয়োজন নিবন্ধনের, আমরাও প্রস্তুত আছি যে নিবন্ধন দিব। যারা নিবন্ধন চাবেন তারা যদি আবেদন করেন তাহলে আমরা দিতে পারবো, আবেদন না করলে তো দিতে পারবো না। রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়াই আচরণবিধি চূড়ান্ত করার বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী অংশীজনদের সাথে আলোচনা করা হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাটকারোকায় পয়লা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানালেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার।
দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বলেন, বৈশাখে ইলিশ খাওয়া সংস্কৃতির অংশ নয়। উপদেষ্টা জানান, আগামী 8 থেকে 14 এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করবে সরকার। দেশে সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পয়লা বৈশাখ বাংলা বর্ষবরণ। 4 দশক ধরে এই উৎসব উদযাপন করে আসছে এদেশের মানুষ। এরই সাথে পয়লা বৈশাখে পান্তা ইলিশকে আমাদের সংস্কৃতির অংশ করে নেওয়া হয়েছে। তবে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, বৈশাখে চালু করা পান্তা ইলিশ আরোপিত সংস্কৃতি, এটি আমাদের সংস্কৃতির অংশ নয়। পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, নববর্ষের দিন যারা ইলিশ খাবেন তারা জাটকাই খাবেন, একই সঙ্গে তারা আইন লঙ্ঘন করবেন। পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, আপনি মিষ্টি খান, দই চিরা খান, ছাতুর শরবত খান, আর নর্মাল ভাত খাবেন, কোনো সমস্যা নাই। এটা তো ইলিশ নিষেধ করলে যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু না, আরও মাছ আছে। উপদেষ্টা জানান, 8 থেকে 14 এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 পালন করবে সরকার। এ সময় জাটকা ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার, অবৈধ পরিবহন ও মজুতদারি রোধে কাজ করবে সরকার। এবার দেশের ইলিশ সমৃদ্ধ 20 জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে বলে জানান তিনি। বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষিদ্ধকাল এবার নতুন করে হচ্ছে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন। ইলিশের পোনা জাটকা যেন নিরাপদে বাড়তে পারে, তাই 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা ধরা, পরিবহন, মজুত, কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে। আমি আহ্বান জানাচ্ছি যেন এবার পান্তা ইলিশ খাওয়া না হয়। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকের ভিড় বেড়েছে। অতিরিক্ত দর্শনার্থীর কারণে হুমকির মুখে বনের জীববৈচিত্র্য, শব্দ দূষণ এবং অনিয়ন্ত্রিত ভ্রমণে প্রাণী এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশবাদীরা। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সারা বছরই টানে পর্যটক। তবে বিভিন্ন উৎসব ও ঈদের ছুটিতে ভিড় বাড়ে দর্শনার্থী। অতিরিক্ত দর্শনার্থী এলেই তাদের অবাধে চলাফেরায় বনের পরিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে দেখা দেয় উদ্বেগ। এবার ঈদের ছুটিতে উদ্যানে আসেন 8000-এর বেশি দর্শনার্থী। এত মানুষজনের সমাগম হলে সেখানে পশু পাখির একটু ক্ষতিগ্রস্ত হয়। এই বন্যপ্রাণী থাকে না, এখানে ভয় পায়, যার কারণে এই যে চিলাচিলি করে, চিলাচিলিটা কিন্তু খুব খারাপ। পরিবেশবাদীরা বলছেন, বনের পরিবেশ রক্ষায় প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীর অনুমতি এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া বনের ভিতর রেললাইন ও সড়কপথ সরিয়ে নেওয়ার দাবিও দীর্ঘদিন। লাউয়াছড়া বনের বুক চিরে যে রেলপথ এবং সড়ক পথ গেছে, সেটার কোনো বিকল্প রাস্তা করা, কারণ প্রতি বছরই দেখা যায় যে বেশ সংখ্যক প্রাণী আসলে রেলপথ এবং সড়ক পথে মারা যায়। আবার অনেক প্রাণী যে মারা যায় সেগুলোর তথ্য আসলে আমরা জানতে পারি না। পর্যটকের চাপ কমাতে বনে দর্শনার্থী প্রবেশ মূল্য 50 টাকা থেকে বাড়িয়ে 115 টাকা করা হয়। ফলে এবছর চাপ কিছুটা কমেছে বলে দাবি বন বিভাগের। আমাদের দিকে সবসময় সাউন্ড বলেন বা সাউন্ড পলিউশন বলেন, সবকিছুর দিক দিয়ে আমরা সজাগ দৃষ্টি রাখি। এখন যারা সাধারণ জনগণ আছেন বা সাধারণ যারা মানুষ আছেন দর্শনার্থী, তাদের আসলে সচেতন হওয়া উচিত। লাউয়াছড়া জাতীয় উদ্যানে রয়েছে চশমা পরা হনুমান, মায়া হরিণ, লজ্জাবতী বানর সহ 460 প্রজাতির দুর্লভ প্রাণী ও উদ্ভিদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরোধী সংবাদ 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।